সকালে গরম চায়ে চুমুক দিয়ে সারা রাতের হুট করে করা প্ল্যানটাকে সার্থক করতে পৌঁছে গেলাম বাস ধরে হাওড়ায়। অল্প আধটু করে কিছু না কিছু খেয়েই আমি চলেছি। অনেকটা ঘুম কাটানোর জন্য কিছুক্ষণ ঝিমিয়েও নিলাম। আর ঠিক গন্তব্যস্থলে আসার আগে মন ও মস্তিষ্ক দুটোই সজাগ। আর কি বোলপুর নেমে টোটো ধরে পৌঁছালাম। ট্রেন থেকে নামার কিছুক্ষণ আগে বুক করা হোটেলের দিকে। তারা হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাকর্ডিং অনুযায়ী রুম আমাদের দেখিয়েছিল। তারপরে আমাদের লাঞ্চ শেষ করে যথারীতি আমরা পৌঁছালাম সোনাঝুরির হাট দেখতে। এই সোনাঝুরির হাটকে শনিবারেরও হাট আর খোয়াই হাটও বলা হয়। দিনটা ছিল শনিবার আর সেই রকম ভিড়, কি চোখ ধাঁধানো বাজার, চারিদিকে রঙের মেলা। আমার প্রথম ভ্রমণই শান্তিনিকেতন আর এই আকর্ষণীয় সোনাঝুরির হাট। যতই যাই হোক, নকশিকাতা ডিজাইন করা শাড়ি আর হাতে গড়া সুতো ও অক্সিডাইজের গয়না, যা একটা যে কোনো বয়সের নারীকে আকর্ষণ করতে যথেষ্ট। ভাবতে অবাক লাগলেও একবার ভেবে নিলাম, যদি হাটের সমস্ত লোকজন থাকতো আর সঙ্গে সাধারণভাবে প্লাস্টিক পাতা থাকতো, না থাকতো হাতে গড়া রং বেরঙের গয়না আর শাড়ি, নাইবা থাকতো সোনাঝুরি গাছ, শুধুই থাকতো হোটেল, সত্যি কি মানাতো? ফোনের ক্যামেরাটাকে শাড়ির কাছে নিয়ে খুঁটিয়ে খুঁজতে গেলাম, কতই না ভালোবেসে এক একটা সুতোকে শাড়ির উপর বসানো। না, এত কথা মনে এমনই আসছে না, শিল্পের শিল্পকে সম্মান টাকা দিয়ে হয় না। তবু এই বাজারে দর দাম করেও একজন ব্যবসায়ীর থেকে কিছু কিনে নিলেও এনাদের সাদা সিধে মনের হাসি একটুকুও কমে না। যাই হোক, আমার পেট খাবার দেখলে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে, তাই খেলাম ক্ষীর। বোলপুর শান্তিনিকেতনে 3টি নদী অবস্থিত। একটা হচ্ছে অজয়, 2 কোপাই আর 3 হচ্ছে খোয়াই নদী। এটি হচ্ছে কোপাই নদী। কোপাই নদীর অপর নাম হচ্ছে শাল নদী। ময়ূরাক্ষী নদীর উপনদী এটি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত। আর খোয়াই নদী সোনাঝুরি হাটের পাশেই অবস্থিত। বর্ষায় জল হলে এটা দেখা যায় খুব ভালোভাবে, নয়তো অনেক সময় এটি শুষ্ক হয়ে থাকে এবং বালি থাকে। আমাদের ছোট নদী কবিতাটি প্রায় সবাই পড়েছি। অনেকের মতে এটা শান্তিনিকেতনের যে কোনো একটি নদীর মধ্যে থেকেই উৎপত্তি হয়েছে, কিন্তু অনেক মতভেদ রয়েছে। সন্ধেবেলায় খেলাম ভেজ পকোড়ার সঙ্গে কফি এবং রাত্রে ডিনার ছিল চিকেন চাও। সকালে উঠে গেলাম কঙ্কালীতলা, তারপরে ভ্রমণ করি শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বর। ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি দেখলাম। 1 হচ্ছে কোনারক, 2 শ্যামলী, 3 পুনশ্চ, 4 উদয়ন আর 5 উদীচী। ছোট ছোট জিনিস আরও আকর্ষণীয় করে তুলেছে। তার মধ্যে একটি হলো রামকিঙ্কর বেজের কিছু ভাস্কর্য, যেগুলো লাল কাঁকর মাটি থেকে তৈরি। না, এখনও প্রবেশ নিষিদ্ধ রয়েছে, যেহেতু কোভিডের সময় থেকে এখনও তা বন্ধ। প্রথমে একটা বাড়িতেই আমরা প্রবেশ করেছিলাম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ব্যবহৃত জিনিস রয়েছে, মহিষী দেবনাথ ঠাকুরেরও কিছু ব্যবহৃত জিনিস এবং তার পরিবারের মহিলাদেরও সমস্ত পরিচয়পত্র থেকে শুরু করে তাদের গুণ, তারা কোথায় কোথায় গেছিলেন, দেশ বিদেশ থেকে কীরকম পুরস্কার পেয়েছিলেন, কি কি উপহার পেয়েছিলেন, সেই সমস্ত কিছুই আছে। আমার এই শেষের বাড়িটা বেশ ভালো লেগেছে। এর ডিজাইনটা খুবই সুন্দর ছিল। লাল মাটি, সুন্দর সুসজ্জিত বাগান, সুবাসিত ফুল আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি, সব মিলিয়ে একটা সুন্দর দৃশ্য। খুব আকর্ষণীয় শান্তিনিকেতন। সত্যি শান্তির খোঁজ এখানেই পেয়েছিলেন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি।
তারপর আমরা চলে এলাম সৃজন শিল্পগ্রাম দেখার জন্য, যেটি ২৬ বিঘা জমির ওপর তৈরি। এই সৃজন শিল্পগ্রাম উত্তর ভারতের ও উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যকে তুলে ধরা হয়েছে, যেমন উড়িষ্যা, অসম, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর সঙ্গে মিজোরামও ছিল। তো সমস্ত কিছু ফুটেজ এখানে নেই, তবু আমি যেটুকানি দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেকটা রাজ্য তাদের কালচার ও ইতিহাসকে এই আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তাদের লাইফস্টাইল, ব্যবহৃত জিনিস সমস্ত কিছু এখানে দেখতে পাওয়া যায়। খুঁটিয়ে দেখলে দেখতে পাবে অনেক স্টুডেন্টের আঁকা ছবি এখানে রয়েছে, যেগুলোকে সযত্নে গুছিয়ে রাখা হয়েছে। যেমন কিছু আর্টস এখানে চোখে পড়ে, এক হচ্ছে মধুবনী, মিনিয়েচার, ওয়ার্লি, পত্রচিত্র, কলমকারি, গোঁদ, মাইশোর, কিছু তাঞ্জোর, পাট, কালীঘাটে যেমন পটচিত্র করা হয় তেমন কিছু স্টুডেন্টদের আঁকা, কিছু মাটির পুতুল, মাটির জিনিসপত্র, কিছু ব্যবহৃত তখনকার দিনে ব্যবহৃত কিছু জিনিস, নানা ধরনের দেশের ছোড়া, নানা রকমের জিনিসপত্র, সেই সমস্ত কিছুই চোখে পড়ে। এখানে দেখা যাচ্ছে অসম সিল্ক শাড়ি, যেটা অসমের খুবই বিখ্যাত। আর সেই সমস্ত জিনিস এখানে ব্যবহৃত বাদ্যযন্ত্র যেগুলো ইউজ করা হয়, সেই সমস্ত কিছু তাদের ট্রেডিশন অনুযায়ী, এগুলো সত্যি খুব আকর্ষণীয়। এটি মণিপুরের জাতীয় ফুল সিরুই লিলি। এটি হচ্ছে সুরুল রাজবাড়ি বা সরকার রাজবাড়ি। এই সুরুল রাজবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই কাছের। এখানে প্রায় এসে তিনি তার নতুন নতুন কবিতা এবং গল্প সৃষ্টি করেছেন। এখানে প্রত্যেক বছরই দুর্গাপুজো হয়। 286 বছর পূর্ণ করলো এই পুজো শুরু করেছিলেন ভারতচন্দ্র সরকার। সুরুল রাজবাড়ির পাশেই রয়েছে টেরাকোটা মন্দির, আছে জনার্দন পঞ্চনন্দ মন্দির আর শিব মন্দির। দেখে মনে হবে যেন সদ্য নির্মিত। তারপরে আমরা চলে গেলাম বনবীথি হোটেলের উদ্দেশ্যে। সেখানেই আমরা মধ্যাহ্ন ভোজন করেছিলাম। যেহেতু ভোজনটা ছিল নিরামিষ, তেমন তৃপ্তি করে খাইনি ঠিকই, কিন্তু এখানেই আমাদের মধ্যাহ্ন ভোজন হলো। তারপরে আমরা দেখলাম শান্তিনিকেতনের 34 ফিট ফেমাস বুদ্ধ মূর্তি। তারপরে আমরা গিয়েছিলাম প্রাকৃতিক ভবনে, যেখানে রক স্কাল্পচার দেখা যাচ্ছে। পাথর থেকেই প্রকৃতির নিয়ম অনুসারেই তৈরি। এই সমস্ত কিছু পাথর দেখলে মনে হবে গাছের গুঁড়ি কাটা, বা এই রকম কিছু পাথরকে দেখলে মনে হবে যেটু পাখির শেপের, কিছুটা মনে হবে যে কোনো কবি চিন্তা করছে কিছু কবিতা লেখার জন্য, বা কিছু মূর্তিকে দেখলে মনে হবে যে কোনো পাখি স্নান করছে বা কোনো পাখি বসে তা দিচ্ছে।
অনেক কিছু স্কাল্পচার এখানে রয়েছে, হয়তো কিছু কিছু পাথর মূর্তিগুলোকে দেখে উদ্ধার করা যায়নি, যেমন এই মূর্তিটা। এটি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেখানে মন্দির, মসজিদ আর গির্জার 3টি রূপ রেখেই বাড়িটি তৈরি করা হয়েছিল। সামনে রয়েছে প্রার্থনা গৃহ, যেখানে ব্রহ্মজ্ঞানে এখনও প্রার্থনা করা হয় প্রত্যেক শুক্রবারে, আশা করি যদি না ভুল হই। আর রয়েছে এখানে বট গাছ, যেটা 100 বছরের পুরনো। অনেকের মতে এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে বড় করেছে। আর 3টে ধাপে বাঁধানো রয়েছে বেদি। বিশালরূপী বটগাছ নির্মিত এই বেদিটাকে প্রায় 16 টুকরোর মতন আস্তে আস্তে ভেঙে দিচ্ছে। আর এইটা হচ্ছে টিচারদের বসার যে জায়গা, যেখানে বাইরে বসে পড়ানো হয়। বড় ইটের বেদিতে টিচার বসতেন, আর নিচের গোল গোল রাউন্ডের ভেতরের মধ্যে বেদিটার মধ্যে স্টুডেন্টরা বসতেন। আর বৃষ্টির সময় ভেতরে ক্লাসরুম রয়েছে, সেখানেই বসে পড়ানো হয়। এটা হচ্ছে ছাতিম তলা। এখানেই দেবেন্দ্রনাথ ঠাকুর নিজের শান্তি খুঁজে পেয়েছিলেন। এটা সেই তাল গাছ যেটা এক পায়ে দাঁড়িয়ে এই কবিতাটি রচনা করেছিলেন। এটা নাট্যগৃহ। এরকম আরও আশেপাশে কিছু জিনিস দেখে সন্ধেবেলায় আমরা খেলাম রুটি, তরকা আর মাংস। তারপর সকালে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লজ আশীর্বাদে এই হোটেলটাই আমরা উঠেছিলাম। তখন রুম অ্যাভেলেবেল ছিল, আর আমরা ঠিকঠাক প্রাইসে পেয়েছি আমাদের মতন। আমরা দূরে আশেপাশে, সোনাঝুরির আশেপাশে কোথাও ঘর নিইনি, তারা একটু বাজেটের বাইরে চলে যেত। বাট এখানে থাকা যাবে, আর খুব সুন্দর খোলামেলা জায়গা। ভেতরে খুব সুন্দরভাবে কিছু ছবি আঁকা আছে, যেগুলো খুবই সুন্দর লাগে দেখলে। আর এখানেই খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু আছে, যে এখানেই আমরা খেয়েছিলাম, শুধু একদিন বাদ দিয়ে, যেখানে বনবিথিতে খেয়েছিলাম। আর বাকি এখানে দিনটা খুব সুন্দর কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও সবাই, আর ভিডিওটা পারলে শেয়ার করো। থ্যাংক ইউ।